ইতিহাস মানে কি শুধু সাল আর তারিখের বোঝা ঘাড়ে নিয়ে সারাটা বছর চালিয়ে দেওয়া? ইতিহাস মানে কি সিলেবাস শেষ করতে না পারা এবং পরীক্ষার শেষে কম নম্বর? না, সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে এবং সঠিক ট্রিক্স মেনে যদি ইতিহাস পড়া যায়, তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে অঙ্ক অথবা বিভিন্ন সায়েন্সের সাবজেক্টগুলোর মতো ইতিহাসেও কিন্তু পাওয়া যায় ফুল মার্কস। তো আজকে আমরা আলোচনা করব ইতিহাসে অন্তত 90% মার্কস পাওয়ার গোপন, ঠিক গোপন না, অনেকে জানে এগুলো, তো যাই হোক। তো 10টা এমন ট্রিক্স, যে ট্রিক্সগুলো একটা স্টুডেন্ট যদি সারা বছর যদি এগুলো মেনে চলে, তাহলে সে কিন্তু বছরের শেষে পরীক্ষায় ভালোভাবে 90% মার্কস পেয়ে যাবে। তো স্টুডেন্টটা যে পজিশনেই থাক না কেন, মানে সে যদি ইতিহাসে যদি ভীতি থাকে, তার যদি সে যদি মুখস্থ করতে পারে না ইতিহাস, কিংবা তার যদি বোরিং লাগে, তো সে যেরকম পজিশনেই থাকুক না কেন, ইতিহাসে কিন্তু সে ভালোভাবে 90% মার্কস পেয়ে যাবে। তো আমরা আজকে মোট 10টা ট্রিক্স নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমি পাঁচটা ভাগ করে নিয়েছি ট্রিক্সগুলো। প্রথম 5টা ট্রিক্স যেগুলো স্টুডেন্টরা সারা বছর ধরে মেনে চলবে, এই 5টা ট্রিক্স, এবং আরও 5টা ট্রিক্স যেগুলো তারা পরীক্ষায় গিয়ে অ্যাপ্লাই করবে। তো মোট 5 আর 5 10, এই 10টা ট্রিক্স যদি একজন স্টুডেন্ট যদি মেনে চলে, তাহলে সে কিন্তু 90% মার্কস পেতেই পারে। তো আপনারা যারা অভিভাবকেরা ভিডিওটা দেখছেন, তারা আপনাদের বাড়ির ছোটদের মধ্যে, মানে শিক্ষার্থীদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম যে পয়েন্ট, মানে ইতিহাসে ভালো নম্বর পেতে গেলে কি করতে হবে, তার প্রথম 1 নম্বর পয়েন্ট, আসুন। প্রথমেই হচ্ছে টেক্সট বুকটা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আজকের ডেটে এরকম প্রচুর ইনস্টিটিউশন, প্রচুর কোচিং সেন্টার এসছে যারা ভালো ভালো নোটস দেয়, কিন্তু পাঠ্য বইয়ের বিকল্প কিন্তু কিছুই নেই। টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। আমি এরকম প্রচুর স্টুডেন্ট দেখেছি যারা টেক্সট বইতে দাগ দিতে চায় না, বা আরে শোপিস মতো করে রাখে। দেখো, টেক্সট বই কিন্তু সেরকমভাবে রাখার কোনো প্রয়োজন নেই। তোমরা যখন গ্র্যাজুয়েশনে যাবে বা মাস্টার্স লেভেলে যাবে, তখন কিন্তু তোমরা সেই যে গবেষণামূলক গ্রন্থগুলো পড়বে, সেই গবেষণামূলক গ্রন্থগুলো কিন্তু তোমাদের সারা লাইফ রেখে দিতে হবে। কিন্তু এই যে ক্লাস 9 10 11 12 স্কুল লেভেলের বইগুলো, সেগুলো কিন্তু আমরা সারা বছর রাখবে না বা সারা জীবন রাখবে না। সুতরাং বইগুলো নতুন রাখার কোনো প্রয়োজন নেই। বইতে দাগাও, দাগিয়ে দাগিয়ে পড়ো, বইটা হাইলাইট করো, বইটা পড়তে পড়তে যে শর্ট কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ সেগুলো লিখে রাখো বইয়ের ওপরে। তো এভাবে কিন্তু পড়তে হবে পাঠ্য বইটা। আর প্রত্যেক দিন পড়তে হবে। প্রত্যেক দিন কতটা করে পড়বে? বেশিক্ষণ না, একটা পাতা পড়তে খুব বড় জোর হলে 5 মিনিট কিন্তু সময় লাগে। তো সেক্ষেত্রে তোমরা যদি ডেলি যদি 6 পাতা করেও পড়ো, তাহলে কিন্তু 30 মিনিটে হয়ে যাবে। তো ডেলি যদি 30 মিনিট ইতিহাসের পেছনে সময় দাও, তাহলে কিন্তু তোমরা ইতিহাসে ভালো জায়গায় পৌঁছে যাবে। আর দেখো, পরীক্ষায় কিন্তু এমসিকিউ ছাড়া যাবে না, ঠিক আছে? আর এমসিকিউ কিন্তু সব কিছু অ্যাটেম্প্ট করতে গেলে পাঠ্য বই মানে টেক্সট বুক তোমাকে পড়তেই হবে। হ্যাঁ, তুমি সহায়িকা বই পড়বে, তুমি নোটস পড়বে, কিন্তু টেক্সট বুক ইজ টেক্সট বুক, ঠিক আছে? আর কেমনভাবে টেক্সট বুক পড়বে, মানে এতবার করে রিভিশন দেবে এবং এতবার করে পড়বে। ধরো পরীক্ষায় যখন একটা প্রশ্ন আসবে, যে একটা প্রশ্ন এসছে, তুমি যখন সেটা লিখবে, তখন কিন্তু তোমার মাথায় চলে আসবে যে আমি বইতে এত নম্বর পেজে এইখানে উত্তরটা রয়েছে, তার পাশে এরকম একটা ছবি রয়েছে। তো পুরো ব্রেনে একটা ছবি তৈরি হয়ে যাবে। এতটাই খুঁটিয়ে টেক্সট বুক পড়তে হবে, ঠিক আছে? এবার আমরা যাচ্ছি সেকেন্ড পয়েন্টে। দেখো, সেকেন্ড পয়েন্ট হচ্ছে একাধিক টেক্সট বুক পড়া। হ্যাঁ, একটা পড়লেও হয়ে যায়, কিন্তু তোমরা যারা পড়াশোনা করো তারা তোমরা জানো যে দেখবে বিভিন্ন চ্যাপ্টার বিভিন্ন বইতে কিন্তু বিভিন্ন রকম থাকে। ধরো একটা প্রকাশনীর বইতে এই চ্যাপ্টারটা একটু ভালো রয়েছে, আর একটা প্রকাশনীর বইতে এই চ্যাপ্টারটা একটু খারাপ রয়েছে, কিন্তু অন্য একটা চ্যাপ্টার ভালো রয়েছে।
তো তোমরা একটা পুরো 100% প্রিপারেশন তখনই নিতে পারবে যখন তোমরা মোটামুটি 2 কি 3টে বই পড়বে। তো 3টে বই যদি তোমরা নাও পড়ো, চেষ্টা করবে অন্তত 2টো ভালো রাইটারের বা ভালো প্রকাশনী টেক্সট বই পড়ার সারা বছর ধরে। তো এইটা তোমরা ফলো করতে পারো। প্রথমত আমরা কি দেখলাম, পাঠ্য বই বা টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে। 2 নম্বর, একাধিক টেক্সট বই পড়তে হবে। ঠিক আছে, আমরা যাচ্ছি এবার 3 নম্বরে। তিন নম্বর পয়েন্টটা দেখতে পেয়েছো, মুখস্থ করে লেখার অভ্যেস করো। দেখো, তোমরা আলটিমেটলি যতই পড়ো সারা বছর ধরে, তোমরা কিন্তু সেটা লিখতেই হবে। তোমাদের পরীক্ষার খাতায় গিয়ে হোক বা কোচিং সেন্টারের মক টেস্টে হোক, তোমাদের কিন্তু সেটা লিখতেই হবে। তো তোমরা যদি হাতের গতি না থাকে, তোমরা যদি শেষ করতে না পারো লেখা, তাহলে হবে কি করে? তো লেখা প্র্যাকটিস করতে হবে। দেখো, ভুল হোক, বাড়িতে 1000বার ভুল হোক, বাড়িতে সংশোধন করার বা কারেকশন করার রাস্তা থাকে, পরীক্ষায় কিন্তু সেটা থাকে না। তো সুতরাং তোমাদের প্রচুর পরিমাণে লেখা প্র্যাকটিস করতে হবে। তোমরা সারা সপ্তাহ পড়ো, সারা সপ্তাহ 30 মিনিট করে পড়ো, রোববার করে বা শনিবার করে সপ্তাহের শেষ দিনে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা স্লট বেছে নাও। সেই দিন তোমরা প্র্যাকটিস করো। ধরো তোমরা একটা কিছু পড়েছো, ধরো বাংলার শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, এটা তোমরা সপ্তাহে কোনো একটা দিন পড়েছো। পরে হয়তো তোমরা পড়েছো, যারা ক্লাস 9-এর স্টুডেন্ট রয়েছে, যে ফরাসি বিপ্লব, এইগুলো পড়েছো তোমরা। তো সপ্তাহের শেষ দিন ওটা তোমরা লেখার প্র্যাকটিস করো। খারাপ হোক, লিখতে লিখতে ভুলে যাও, কিন্তু একদিন ঠিক হবে। কারণ আলটিমেটলি তোমরা যতই পড়ো, পরীক্ষায় কিন্তু লিখতে হবে। তো সুতরাং লেখার অভ্যাসটা চাই। চল, আমরা চলে যাচ্ছি 4th পয়েন্টে। দেখো, পড়ার সাথে সাথে কিন্তু গুরুত্বপূর্ণ সাল এবং কোটেশনগুলো মনে রাখতে হবে। কারণ তোমরা বড় হয়েছো, তোমাদের একটা বড় প্রশ্ন যদি লিখতে হয়, হ্যাঁ এমসিকিউ তো আছে, এমসিকিউতে সাল আসবে, কিন্তু একটা বড় প্রশ্ন যদি লিখতে হয়, সেক্ষেত্রে কিন্তু উত্তরটাকে যদি স্ট্রং করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু উত্তরের মধ্যে বেশ কিছু সাল লিখতে হবে। এবং সেই উত্তরের সাথে যাচ্ছে এরকম কিছু ঐতিহাসিকদের বা কিছু বিশিষ্ট মানুষদের কিন্তু কোটেশন ব্যবহার করতে হবে, যে তারা সেই ঘটনাটা নিয়ে কি বলেছিল। তো ধরো, তোমরা হিন্দু কলেজ নিয়ে একটা নোটস লিখছো, উত্তর লিখছো, সেখানে যদি দিতে পারো যে হিন্দু কলেজ স্থাপন হয়েছিল 1817 খ্রিস্টাব্দে, ধরো মেডিকেল কলেজ নিয়ে লিখছো, তোমরা যদি লেখো যে মেডিকেল কলেজ স্থাপন হয়েছিল 1835 খ্রিস্টাব্দে, সেক্ষেত্রে উত্তরটা আরও স্ট্রং হয়। আর কোটেশনেরও সেম ব্যাপার, তুমি যদি কোটেশন না লেখো, দেখবে উত্তরটা দুর্বল হয়ে যাচ্ছে। তোমরা তো বড় হচ্ছে, 9-এ পড়ো, কেউ 10-এ পড়ো, 11-12-এ পড়ো। তো পুরো উত্তরটার মধ্যে যদি দুটো যদি কোটেশন দিতে পারো, যদি 3টে কোটেশন দিতে পারো, তাহলে উত্তরটা আরও ভালো হবে। তো এটাই ব্যাপার। এবার আমরা চলে আসছি সারা বছর তোমরা কিভাবে ইতিহাস পড়বে। তার তো 4টে দেখলে, আর একটা বাকি রয়েছে সারা বছরের। লাস্ট পয়েন্টটা দেখো। আর দেখো, প্রচুর পরিমাণে কিন্তু মক টেস্ট দিতেই হবে, জানো, কারণ তোমরা তো আলটিমেটলি পরীক্ষা দিচ্ছ। এবার সেই যে পরীক্ষাটা, সেখানে তোমরা বিভিন্ন ভুল করবে গিয়ে। এবার সেই ভুলটা যদি আগে করে ফেলো, তাহলে ভালো হয় না? মানে তোমরা নিজেকে সংশোধন করতে পারবে, কারেকশন করতে পারবে। তো প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে, একটা দুটো না, যত পারবে মক টেস্ট দেবে। দেখবে টেস্ট পেপার বা বিভিন্ন সহায়িকা বইয়ের পেছনে দেখবে প্রশ্ন থাকে। এমনি তোমরা যদি টেক্সট বই পড়ো, দেখবে টেক্সট বইয়ের পেছনে কিন্তু প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। মক টেস্ট যেগুলো ফুল মক টেস্ট হয় 90 নম্বরের বা 40 নম্বরের, সেগুলো প্র্যাকটিস করো। করতে 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 ভুল করতে 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 শিখবে। একদিনে ঠিক হবে না, একদিন হবেই। চলো, তো 5টা পয়েন্ট আমরা দেখে নিলাম। একবার দেখে নাও। পাঠ্য বই, টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে। 2, একাধিক টেক্সট বই পড়তে হবে। 3, মুখস্থ করে লেখার অভ্যেস করতে হবে।
4 গুরুত্বপূর্ণ সাল এবং কোটেশন মনে রাখতে হবে, আর প্রচুর পরিমাণে কিন্তু মক টেস্ট দিতে হবে। তো সারা বছর ধরে এই 5টা পয়েন্ট যদি তোমরা মেনে চলো তাহলে তোমরা একটা জায়গায় পৌঁছবে। এবার পরীক্ষার সময় তোমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বা কি কি ট্রিক্স মেনে চলতে হবে তার 5টা। দেখো, এটা মুছে নিই আমি। দেখো, এবার পরীক্ষার সময় কিভাবে লিখতে হবে বা জিনিসটা কিভাবে, মানে তোমরা তো সারা বছর পড়েছো, কিন্তু পড়লে তো হবে না, সেটাকে তো পরীক্ষায় গিয়ে লিখতে হবে বা লেখারও কিছু পদ্ধতি রয়েছে। তো তার 5টা পদ্ধতি, চলো। দেখো, প্রথম পয়েন্ট, পরীক্ষায় গিয়ে গল্প বা কাহিনী নয়, তথ্য দাও, মানে তথ্য লেখো। দেখবে ইতিহাস পরীক্ষায় বা ইতিহাসের সাবজেক্টে একটা ব্যাপার চলে যে গল্পের মতন লিখে দিলেই হয়ে যায়। দেখো, তোমরা এখন বড় হয়েছো, গল্প লিখলে চলে, কিন্তু পুরোটা গল্প লিখলে তো চলবে না, তার জন্য সেখানে কিছু তথ্য দিতে হবে, কিছু ইনফরমেশন দিতে হবে। তো সেগুলো না দিলে উত্তরটা কি করে ভালো হবে? তো গল্প এবং কাহিনী নয়, তথ্য লেখো। অনেক সময় আমি দেখতে পাই যে বিভিন্ন স্টুডেন্টরা কি হয়, তো তার পাশে যে বসেছে স্টুডেন্ট, সে প্রচুর পরিমাণে পেজ নিচ্ছে। তো এবার সেই স্টুডেন্টটা আরও পেজ নেবে, মানে সে ভাবছে তার বন্ধু নিচ্ছে তো আমাকেও নিতে হবে, একটা ইগোর ব্যাপার চলে আসে। তো সেটা করতে গিয়ে কি করে, মানে একই জিনিস যেটা হয়তো আগে লিখে ফেলেছে সেটাই আরও ইলাবোরেট করে লিখতে শুরু করে, একটা গল্পের মতন চলতে থাকে। এতে করে কিন্তু আলটিমেটলি পরীক্ষায় নাম্বার কাটা যায়। তো সেটার কোনো প্রয়োজন নেই, গল্প বানানোর প্রয়োজন নেই, তথ্য দাও, টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখো, ঠিক আছে? সেকেন্ডটা দেখো, দেখো সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভুল লেখার থেকে না লেখা ভালো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি ধরো তোমাকে বললাম যে সাল মুখস্থ করে যাও, তুমি সারা বছর সাল মুখস্থ করেছো। আমি তোমাকে বললাম তুমি কোটেশন মুখস্থ করে যাও, তুমি কোটেশন মুখস্থ করেছো, কিন্তু ধরো পরীক্ষায় গিয়ে একটু কনফিউশন হয়ে গেছে। ধরো কিছু একটা নিয়ে, ধরো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়েছিল 1830 খ্রিস্টাব্দে, কিন্তু আমার মনে হচ্ছে 1832 1833ও হতে পারে। তো তুমি কিছু একটা লিখে দিলে, না লিখবে না। যদি কনফিউশন থাকে, ভুল লেখার থেকে না লেখা ভালো। যদি ভুল লেখো তাহলে কিন্তু এক্সামিনারের তোমার প্রতি যে ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। তো ভুল লিখবে না, লিখলে সঠিকটা লিখবে। যদি কনফিউশন থাকে তাহলে লেখার কোনো দরকার নেই। কোটেশনের ক্ষেত্রে তাই, ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটা যেন সঠিক হয়। যদি সেটা নিয়ে যদি কোনো তোমার সন্দেহ থাকে যে এই কথাটা আদৌ এরকমভাবে বলা হয়েছিল কিনা, সেক্ষেত্রে কিন্তু কোটেশনটা দেবে না। লিখবে, সঠিক লিখবে, ভুল লেখার প্রয়োজন নেই। চলো, থার্ড পয়েন্ট। দেখো, যেটা খুব ইম্পর্টেন্ট 3 নম্বর পয়েন্ট, যেটা তোমাদেরকে কিন্তু লেখায় কোটেশন ব্যবহার করতে হবে, কারণ উত্তরগুলোকে তো স্ট্রং করতে হবে, তাই না? তোমরা উত্তরটা ছোট লেখো, যতটা চেয়েছে ততটা লেখো, একটা কম্প্যাক্ট উত্তর লেখো, কিন্তু সেখানে কোটেশন দাও। একটা উত্তরের মধ্যে ধরো তোমার এক বন্ধু একটা উত্তর লিখেছে, 2 পাতা 3 পাতা লিখেছে, সেখানে কোনো সাল দেয়নি, সেখানে কোনো কোটেশন দেয়নি, জাস্ট গল্পের মতো লিখে গেছে। কিন্তু এদিকে ধরো তুমি 2 পাতার জায়গায় তুমি 1 পাতা লিখেছো, কিন্তু সুন্দর করে লিখেছো, সাল দিয়েছো, তারিখ দিয়েছো, তথ্য দিয়েছো, দুজন ঐতিহাসিকের কোটেশন ব্যবহার করেছো, তাহলে তোমার উত্তরটা স্ট্রং হলো, তাই না? তো কোটেশনটা কিন্তু লিখতে হবে একটা উত্তরকে স্ট্রং বানানোর জন্য। চলো, 4 নম্বর। দেখো, অতিরিক্ত লেখার প্রয়োজন নেই। যেমনটা বললাম যে বন্ধু পেজ নিয়েছে, তোমাকেও এখন পেজ নিতে হবে। তো সেই জন্য তুমি অতিরিক্ত লিখে যাচ্ছ, মানে একই জিনিস বারবার বিভিন্নভাবে লেখার চেষ্টা করছো যেন তোমার একটা পেজ নাও তুমি।
সবাই তোমার দিক ঘুরে তাকাবে, তো কোনো প্রয়োজন নেই, অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নেই। একটা 4 নম্বরের প্রশ্ন, যতটা লিখতে হবে তুমি ততটাই লেখো, কিন্তু তার মধ্যে কোটেশন ব্যবহার করো, সমস্ত কিছু ইনফরমেশন ব্যবহার করো, আর হ্যাঁ, টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখো। গল্পের মতন লিখে যাওয়ার বা প্রবন্ধের মতন লেখার কিন্তু প্রয়োজন নেই। যদি লেখো এরকম, তাহলে কিন্তু এক্সামিনারদের দেখতে একটু সমস্যা হয়। কিন্তু তুমি যদি একটা পয়েন্ট করে যদি লেখো, তাহলে কিন্তু তাদের বুঝতে সুবিধা হয়। তো ধরো বিদ্যাসাগরের সম্পর্কে তুমি লিখছো যে বাংলার নবজাগরণে বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল, তুমি ধরো থরলি লিখে যাচ্ছ, দেখতে কিন্তু সমস্যা হবে। কিন্তু তুমি ধরো পার্ট পার্ট করে লিখছো যে নারী শিক্ষায় বিদ্যাসাগরের ভূমিকা, ঠিক আছে, বিধবা বিবাহ, বাল্য বিবাহ ইত্যাদিতে বিদ্যাসাগরের ভূমিকা, বিদ্যাসাগরের বাল্য জীবন, বিদ্যাসাগরের শিক্ষা জীবন ইত্যাদি তুমি যদি লেখো এইভাবে পয়েন্ট করে করে করে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার আরো ভালো হবে। তো দেখো 4টে পয়েন্ট হয়ে গেল, লাস্ট পয়েন্ট। দেখো আজকে যে 10টা পয়েন্ট বলেছিলাম, তার লাস্ট পয়েন্ট হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার অন্তত 10 মিনিট আগে নিজের লেখা শেষ করো। কেন? কারণ আমরা যখন পরীক্ষা দিই আমরা তখন অন্য মুডে থাকি, তো তার মধ্যে অনেক কিছু ভুলভ্রান্তি হয়, বিশেষ করে নাম লেখায় ভুল হয়, রেজিস্ট্রেশন, রোল নাম্বার লিখতে ভুল হয়, আর সব থেকে বড় যে ভুলটা হয় সেটা হচ্ছে নাম্বারিংয়ে। ধরো আমি 2 নম্বরের প্রশ্ন লিখছি, ধরো 2-এর ক দাগের প্রশ্ন লিখছি, তো 2-এর ক দাগটা দিলাম না, বা 2 লিখেছি ক লিখিনি, তো সেক্ষেত্রে কিন্তু তোমার যদি প্রশ্নের উত্তর যদি ঠিকও হয়, এক্সামিনার কিন্তু নাম্বার দিতে পারেন না। তো এরকম প্রচুর ভুলভ্রান্তি হয়, প্রচুর ছোটোখাটো স্পেলিং মিস্টেক হয়। তো সেইগুলো একবার চেক করে নেওয়ার জন্য, পরীক্ষা যদি ধরো তোমার দুটোই শেষ, সেক্ষেত্রে তুমি চেষ্টা করো 1:50-এর মধ্যে তোমার পরীক্ষা শেষ করে দেওয়ার। এই শেষ যে 10 মিনিট থাকবে, শেষ 10 মিনিট তুমি পুরো খাতাটাকে চেক করো একবার ভালো করে, চেক করে চুপ করে বসো, যখন এক্সামিনার খাতা নিতে আসবে তখন তুমি খাতাটা দিয়ে দাও। তো দেখো, তাহলে এই 5টা পয়েন্ট একবার তোমাদের বলে দিই। দেখো, গল্প বা কাহিনী নয়, তথ্য দাও। 2, ভুল লেখার থেকে না লেখা ভালো। 3, লেখায় কোটেশন ব্যবহার করো। 4, অতিরিক্ত নয়, প্রয়োজন মতো টু দি পয়েন্ট লেখো। 5, পরীক্ষা শেষ হওয়ার অন্তত 10 মিনিট আগে শেষ করো। তো এই যে 5টা দেখছো, এই 5টা যে পরীক্ষায় গিয়ে তোমরা কি প্রিকশন নিয়ে যাবে বা গিয়ে কি করবে। আর এর আগে যে 5টা দেখেছিলে, সেই 5টা হচ্ছে সারা বছর তোমরা কি করবে। তো এই 5টা আর এই 5টা, 10টা, এই 10টা একটা কাজ করো, লেখো, ভিডিওটা পজ করে একটা জায়গায় লেখো, লিখে তোমরা যেখানে পড়তে বসো সামনে কাগজটা টানিয়ে দাও দেওয়ালে। সারা বছর এটা দেখে 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 পড়ো, যেভাবে আমাকে পড়তে হবে। এবং পরীক্ষার শেষে এই ভিডিওটার নিচে তোমরা কমেন্ট করো যে তোমরা কি সাফল্য পেলে। তো যাই হোক, তবে হ্যাঁ একটা কথা, এই যে আমি যে পয়েন্টগুলো লিখে দিলাম 10টা পয়েন্ট, দেখতে মানে আমার লিখতে খুব সহজ লাগলো, তোমাদের দেখতেও খুব সহজ লাগলো, মনে হচ্ছে যে না হয়ে যাবে, কিন্তু সত্যি কথা বলতে এগুলো কিন্তু খুব চ্যালেঞ্জিং। এই ছোট ছোট পয়েন্ট, কিন্তু এগুলো মাথায় রেখে সারাটা বছর চলা কিন্তু প্রচণ্ড চ্যালেঞ্জিং। আর তোমরা যদি চাও এই চ্যালেঞ্জে আমি তোমাদের সাথী হব বা হিস্টোরিসিটিকে তোমরা সাথী করে নেবে, তো সেক্ষেত্রে তোমরা এই যে নিচে দেওয়া নাম্বারটা 7044852934, এই নাম্বারে কল করতে পারো। আগামী জানুয়ারি মাস থেকে আমাদের নতুন সব ব্যাচগুলো শুরু হচ্ছে। তো আমরা ক্লাস 9, 10, 11, 12 এই 4টে ক্লাসকে ইতিহাস পড়াই, আর ক্লাস 5, 6, 7, 8দের আমরা আর্টস গ্রুপ পড়িয়ে থাকি। সোদপুর স্টেশনের পাশে আমাদের লোকেশন। তো যদি ভালো লাগে ভিডিওটা, তো যারা তোমাদের বন্ধুরা রয়েছে এই ক্লাসের মধ্যে তাদেরকে পাঠিয়ে দাও। আর যদি মনে হয় তোমরা এই চ্যালেঞ্জে হিস্টোরিসিটিকে সাথী করে নেবে, তাহলে ওই নাম্বারে ফোন করে তোমরা ভর্তি হতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই।